আজকে মনে হচ্ছে আমি কিছু নামের শিক্ষকই আমার জীবন অসতিপর বৃত্ত কথা চলে গেলে সেই পর্যায়ে চলে গেছি। এটা সার্থক। আমাকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনি কি অপূর্ণ? আমি বলেছিলাম অপূর্ণ বলে কিছু নাই, আমি একান্ত, মানে একটি অন্ত জানি, অনেকান্ত না, একান্ত। দেখছেন তো কিছুই বলতে পারছি না, কিন্তু বলবো কি এই জন্য বলছিলাম, আপনারা যদি কিছু বলতেন না আমাকে, হয়তো সে তার জবাবে কিছু একটা দুটো কথা কি বলবো। আমি সুপারভিউমারি প্রফেসর হিসাবে উত্তরা 10 নম্বর সেক্টর থেকে এসে সকাল 8টায় ক্লাসে ঢুকছি, তার 10 মিনিট পরও আমার ছাত্ররা ক্লাসে আসছে। আমি কি সেই কথা বলবো? কাজেই আমার প্রশ্নটা হলো যে আমার প্রায় 54 বছরের শিক্ষকতা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বর্ষ যখন, তখন আমার 54 বছরের শিক্ষকতা হয়ে গেছে বলা যায়। তো এত কথা, এত স্মৃতি, তো সেটি তো এইভাবে বলা যায় না। এটা হলে ভাই বিষ্ণু আমাকে একটা প্রশ্ন করে, আমি তার উত্তরে একটা কথা বলতে পারি। একটা বিশাল বোতল, এই যে আমাদের অবস্থান করা আছে, একটা বিশাল বোতল পূর্ণ করে তাকে যদি হঠাৎ করে এভাবে উল্টে দিয়ে পানিটাকে নির্গত করতে হয়, তাহলে সেটা বেরোতে আটকে যায়। আমি এখন সে একটা উপুর করা বোতল, যার মধ্যে শুধু স্মৃতি স্মৃতি এবং স্মৃতি, কিন্তু কিছু নির্গত হচ্ছে না। এটা ভেঙে দিলে সম্ভব, কিন্তু নিশ্চিত কেউ চাইবেন না। তার চাইতে ওই যে বললাম, যদি আমাকে কেউ প্রশ্ন করতেন, তাহলে আমি এই মাসুদুজ্জামান, তোমার কি কোনো প্রশ্ন আছে আমাকে? না না, নিজের মতন বলে আমার কিছু না। আমি তো শিক্ষক ছিলাম, আমি জানতাম আমি আজ রাত 3টা পর্যন্ত পড়াশোনা করে আমার পাঠ তৈরি করে ক্লাসে যাব। কেননা ছাত্র ছাত্রীরা তারা পরীক্ষা দেয় 3 মাস পর, এখন এক সময় 6 মাস, এক সময় 1 বছর, 3 বছর এইভাবে পরীক্ষা দিত। আর আমি এটা বিশ্বাস করতাম যে একজন শিক্ষককে প্রতিদিন তার ছাত্রের সামনে গিয়ে পরীক্ষা দিতে হয় তার যোগ্যতা। সুতরাং আমি জীবনের শিক্ষকতার প্রথম থেকে এইভাবে প্রস্তুতি দিয়ে গেছি। প্রফেসর মুনির চৌধুরী, এই প্রসঙ্গটা এলো একটি কারণের জন্য। তিনি আমাকে খুব স্নেহ করতেন। বয়সের পার্থক্য প্রায় 20 বছর ছিল, কিন্তু তার জীবনের যে সময় তাকে ধরে নিয়ে যাওয়া হয়, টাইপ রাইটারের পরে একটা চিঠি লেখা ছিল, অসংখ্য চিঠি। সে চিঠিটা উনি আমাকে লিখছিলেন, কিন্তু তার পাঠানো হয়নি, কারণ তখন তাকে ধরে নেয় এবং হত্যা করা হয়। সে চিঠিটা মুদ্রিত আছে। এ কথা বলছি এই জন্যে, তো মুনির চৌধুরীর গলাটা একটু ফ্যাসফেসে ছিল, রাইট? অনেক তোমার আচ্ছা। আর আরেকটা জিনিস ছিল, ওনার ক্লাসে রোল কল করা, রোল কল আমাদের সময় রোল কল, নাম ডাকা যেটা। আমার দায়িত্ব ছিল করা, তো যোগ দিয়েছি শিক্ষক হিসাবে, খাতায় নিয়ে গিয়ে ক্লাসে নাম ডাকা, নাম ডেকে আসা। এসে আমি বলতাম সাত্তার ভাই, সাত্তার ভাই মানে হলো আমাদের প্রিয় ছিল তখন, যিনি রবীন্দ্র শহীদুল্লাহ সাহেবের সময় এবং রবীন্দ্রনাথের শেষের দিকে পাশে বসে আছেন কোরআন, এরকম ছবি আছে। তাকে বলতাম যে সাত্তার ভাই আমার কাজ শেষ, এবার আপনি যান। তখন সাত্তার ভাই 1 কাপ চা সুন্দর করে নিয়ে গিয়ে ক্লাসরুমে টেবিলের করে রাখতেন। আমি বলতাম স্যার সব ঠিক আছে, আপনি যান। স্যার ক্লাসে গিয়ে উনি ক্লাসটা দিতেন। এখন এই কাজটা করতে অন্তপক্ষে 10 মিনিট সময় লেগে যেত, অন্তপক্ষে 10 মিনিট সময় লাগত। ওই দিন আমি একটি জিনিস প্রতীক্ষা করেছিলাম, খুব গোপন কথাটা
প্রতিজ্ঞা করেছিলাম যে মুনীর চৌধুরী স্যারের জীবনের সদর্থক যা কিছু আছে সবই আমি গ্রহণ করবো, কিন্তু একটি কাজ কোনদিন করবো না, আমি ক্লাসে 1 মিনিট দেরি করে কোনদিন যাবো না। তো মুনীর চৌধুরীর কাছ থেকে নেগেটিভলি যে শিক্ষাটা আমি পেয়েছি সেটি সম্পূর্ণ শিক্ষা। তো তার পূর্ণতাকে পরিপূর্ণ করার জন্য আমাকে এটা আমি, আর ছাত্রদের যেখানে অনেক কথা আমার সম্পর্কে বলে গেছে, শব্দ পাল্টে দিলে প্রতিবাদ করার কিছু নেই। হ্যাঁ, হৃদয় বিবৃত থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত অনেক ভাষায় আমি এখানে শুনলাম, আমি নাকি করেছি, কিন্তু বিষয়টি তা আমি কোনো কারণ ব্যাপারটা হচ্ছে কি, ধরা যাক আমরা যা কিছুই ভাবি, ভাবতে তো বিভক্ত অরূপ, তো অরূপকে যদি রূপটা দেওয়া যায় তাহলে যিনি শ্রোতা এবং যিনি দর্শক তিনি কিন্তু তার কঠোর ভেতরে আর একটা নতুন রূপ দিয়ে দিতে পারবেন। কাজে অরূপকে যদি ক্ষমতা থাকে তাহলে ছাত্রছাত্রীরা কিন্তু ব্যাপারটা, যেমন একটা সমুদ্র, একটা পথহারা ব্যক্তি জীবনের মধ্যে প্রথমত বসে আছে, ভাবছে, দূরে জাহাজ যাচ্ছে, অন্ধকার হয়ে আসছে, প্রায় সময় পদধ্বনি এবং তারপর একটি সংলাপ, পথিক তুমি পথ হারাইয়াছ। এই যে পথিক তুমি পথ হারাইয়াছ, নবকুমার ফিরিয়া থাকে, দেখে কপাল করল না। তো এখন ধরা যায় একজন শিক্ষক এই ব্যাপারটি, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিসিজমকে যে উপন্যাসের মধ্যে অর্থাৎ পোয়েটিক টেস্টটা যে প্রোজের মধ্যে নিয়ে আসছেন তিনি, এইটা যদি বোঝাতে হয় তাহলে ছাত্রছাত্রীর কাছে কিন্তু সমস্ত অরূপ অনুভবকে একটা রূপে প্রকাশ করতে হয়। তো সেই রূপে প্রকাশ করতে গেলেই তাকে একটি আবরণ কৃত্রিম অভিনয় অনেক কিছু হতে পারে, তা না হলে সে কিন্তু মনের মধ্যে কিছু ধারণ করতে পারবে, সে একেবারেই তার মধ্যে সে অরূপী থেকে। এই জন্যে যেমন আমার মনে আছে এখনো পর্যন্ত মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ কাব্য পড়ানোর দিন, সেদিন মেঘনাথের অন্ত্যেষ্টি ক্রিয়া হবে, মারা গেছে সমুদ্র ধারে চিতার উপরে, প্রমীলা তার মাথা এভাবে রেখেছে, চিতা জ্বলে উঠবে। দৃশ্যটা কিন্তু এই ছবিটা এই শেষ আগেটা স্বর্গ, যেটা আমি ক্লাসে গিয়ে দেখি কি যে ক্লাসটিতে ধোঁয়ার গন্ধ, ধূপের গন্ধ, চারিদিকে এরকম একটা বিষণ্ণ বিমর্ষ পরিবেশ। আমি গিয়ে দাঁড়ালাম, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ওরা অনেকক্ষণ চুপ করে আছে। আমি বললাম, আজকে এই অপরূপ সাজগান, তো কেউ কথা বলো না। আমি বললাম, দেখো আমি কথা দিচ্ছি, আমি তোমাদের কারো করেই আমি বিন্দুমাত্র বিদ্বেষ পোষণ করবো না, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো না, বরং সাহসিকতার জন্য ভাববো যে ক্লাসের মধ্যে অন্তত একটি ব্যতিক্রমী ব্যক্তিত্ব আছে, এটুকুই যথেষ্ট নিজের ব্যক্তিত্ব প্রকাশ করার। তখন একজন উঠে দাঁড়ায় বলল, স্যার আজকে মেঘনাথের অন্ত্যেষ্টি ক্রিয়া, এই কারণের জন্য এই পরিবেশটা। এই কথাটা কেন বললাম যে তাদের মনের মধ্যে মাইকেল মধুসূদন দত্তের কঠিনতম কাব্য
সেই বিষয়টি এমনভাবে গেঁথে গেছে যে পরের দিন বেদনান্ত হয়ে তারা পরিবেশটাকেই বেদনাবহ করে তুলেছে। কারণ ওরা জানে যে সেই জায়গাটি যে পথে সমুদ্র আলো কাঁপছে, সমুদ্রের লাইট দূরে কাঁপবে, এই পাশে চিতা জ্বলে উঠছে, এখানে রিগাল এর শক্তি যিনি, অর্থাৎ সর্বভক্ত সবকিছুর অধিকারী, দেবতাদেরও সেই শক্তিশালী রাবণ, তিনি কৌশিক বস্ত্র পরে ধীরে ধীরে খালি পায়ে এগিয়ে যাচ্ছে, বলছেন ছিল আসা মেঘনাথ বুদ্ধিবন্তিমে এর আনন্দয় আমি তোমার সম্মুখে সঁপে দিয়া রাজ্যভার, কিন্তু হায় বিধি কেমনই বুঝব তার লীলা। এই যে দুঃখভাবে একটা পরিবেশটা যদি ছাত্ররা মনে করে যে এর মধ্যে সেই জিনিসটা রয়েছে, ওরা ক্লাসে আসবে, ওরা বেদনাটা উপভোগ করবে, কষ্ট পাবে, কষ্ট পেয়ে তোমার আনন্দ পাবে। তাহলে আমরা টিকিট কেটে মানুষ একটা নির্ধারিত বয়সে দেবদাস দেখতে যায় কেন বারবার, বড় হলে শেক্সপিয়ারের ওঠেলো কেন দেখতে যায় বারবার, কেন চোখের পানি কাঁদে, আবার সেটা কান্নার জন্য। কিন্তু কান্না যদি কেবলমাত্র আমাদের উদ্দেশ্য হয়, তো আগে করে যায় করো, ওখানে কবরস্থ করা হচ্ছে, সত্যি সত্যি কাঁদছে লোকে, সেটা দেখার জন্য কিন্তু আমরা যাই। কারণ ওটা শুধু কান্না, আর এটা হলো শিল্পিত অশ্রুতা, অর্থাৎ বস্তু জগতের সমস্ত অনুভব যা আমার ভিতরে এসে রূপ দেয়, তাকে প্রতিরূপ সৃষ্টি করবার জন্য যখন তাকে আমরা নির্মাণ করতে পারি, তার ভিতরে প্রবেশ করতে, তখন সেটি তাকে লিখিত করা হলো, তাকে শিক্ষিত করা হলো, সে সেটি গ্রহণ করবে। কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে যে আমরা বললাম, হ্যাঁ অনেক জ্ঞানের কথা আছে, অনেক জ্ঞানের কথা আছে, কিন্তু সব জ্ঞানের কথাই যে কিন্তু মানে রবীন্দ্রনাথের সঙ্গে যখন আইনস্টাইনের, আপনি তারপরে জানেন অনন্ত অন্তর্বাণিজ্য এবং প্র্যাকটিক্যাল যে কোনটা শক্তিশালী, এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল। শেষ পর্যন্ত আইনস্টাইন মেনে নিয়েছিলেন যে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দ্যান রিয়েল। কারণ যার মধ্যে ইমাজিনেশন নাই, প্রফেসর ডক্টর আমার পাশে আমেরিকা, আমার বাঙালি, আমি ওনার দিকে বারবার দেখাচ্ছি এই জন্যে আমরা সব ব্যাপারে কিন্তু একটু বিজ্ঞান আসলে হতে চাই। আমি যে কথাগুলো বলছি তার পিছনে যেটা বিজ্ঞানের ভিত্তি আছে, সেটা একটু অনুমোদন দেওয়ার জন্য জিজ্ঞেস করলে হয় একটু প্রতিক্রিয়া, এই তো এতদূর মনে করে দিলে ও এই তো এরকম একটা কিছু বললে কিন্তু আমি যোগদান করেছি, আমার জন্য একটু সুখদায়ক। বা এই ব্যাপারে এখানে দুজন আছে আমার ছাত্র সহকর্মী এবং তারাও রিটায়ার করছে। তো সেটি হলো এই যে আমি তুলনামূলকভাবে খুব স্বল্প বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। 1968 সালে আমি শিক্ষক করতাম, তবে আমার বয়স কত হতে পারে, 1960 সালে আমি। তো আমার শিক্ষক, ওদেরও শিক্ষক কবি ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, আমারও মাটিরও, আমারও দেশেরও মাটিরও বন্ধে ভরে আছে সারা, এই গানের তিনি খাতা নিয়ে ক্লাসে যাবেন, আমার বললেন তুমি জয়েন
করতে যান, হ্যাঁ হ্যাঁ আমাকে নিয়ে চলে গেলেন 2-0-2-8 কক্ষে, পুরা বুঝলেন 2-0-2-8 কক্ষ কোথায়। তো সেখানে নিয়ে গিয়ে আমাকে ক্লাসের মধ্যে তুলে দিলেন পণ্ডিত স্যার, যে বললেন যে পরিচয় দিলেন, দিয়ে বললেন এখন থেকে উনি এই ক্লাস করবেন। আমি কিন্তু 5 মিনিট আমি জানি না যে আমাকে ক্লাসে ক্লাস করবে, এবং সেই ক্লাস কিন্তু এই ক্লাস না, তারপরে রেগুলার ছাত্র প্লাস অন্যান্য ডিপার্টমেন্টের ব্রিলিয়েন্ট যারা, বাংলা প্রতি যারা, তারা সাবসিডিয়ারি, সাবসিডিয়ারি স্টুডেন্টস এবং আমার স্টুডেন্টস এরা কিন্তু সবাই। তো বিষয়টা ছিল সৈয়দ ওয়ালিউল্লাহর বহির্বিদ নাম, সেটাও তো জানতাম না। এই ক্ষেত্রে আমি এই কথাটা বলিনি, আমি এই কথাটা বলেছি এই কারণের জন্য যে আরেকটা কারণের জন্য যে আমার ছাত্র প্রথম ক্লাসের ছাত্র কেমন ছিল, কেমন আছে রূপে এবং অরূপে, সেটা বোঝানোর জন্য আমি অবহিত করছি যে আমার প্রথম ক্লাসের ছাত্র ইংরেজি সাবসিডিয়ারি, বাংলাদেশের হাজার কবিতার গ্রন্থের জনক মোহাম্মদ নুরুল হুদা। হ্যাঁ হুদা ভাই, বলতে ছিল হুদা ভাই, হ্যাঁ হুদা ভাই। তো সেই হুদা ভাই আমার জীবনের প্রথম ছাত্র, মানে ছাত্রদের মধ্যে একজন। এখন মানে ব্যাপারটা হচ্ছে কি, এখন হুদার সঙ্গে যে সম্পর্ক সেটা কিন্তু মোহন রায় চলে গেছে নাকি। মোহন রায় যেমন প্রায় প্রদর্শী পর্যায়ে চলে গেছিল, এর মাঝে একদিন আমরা গেছিলাম দেখা করতে, ও জানে যে স্যার কখনো কারোর কাছে কখনো কোনো কিছুর জন্য আসেন। আমি গেছি, ও মা হঠাৎ করে জড়িয়ে ধরে কাটাকাটি, এবং এটা কেউ ভিডিও করেছিল। তো যাই হোক, সম্পর্কটা কি, জীবনের প্রথম ক্লাসের প্রথম ছাত্র, হ্যাঁ 2 বছর আগেও, 2 বছর 1 বছর 1.5 বছর আগে অনেকদিন পরে দেখা হলে কাঁদে, দুঃখ পায়, অথবা আসলে আনন্দ পায়। এই আমার শিক্ষকতার যাত্রা। আর আব্দুল হাই সম্পর্কে একটু কি বলবেন স্যার? ভাই আপনি অভিনয় করতেন ভাই, কৃষ্ণচূড়া কৃষ্ণ, আমি শুনতে পাচ্ছি না। কৃষ্ণচূড়া কৃষ্ণে আপনি অভিনয় করতেন। আমার জীবনে আমি কিন্তু শিক্ষক হিসেবে কথা বলি, আমি কোনো রাজনীতি কর্তব্য করেছি। আমি যে সময় 19 বছর বয়স, তখন আইন বিরোধী ছাত্র যে সংগ্রাম পরিষদ, তার যে 3-4 ডিস্ট্রিক্টের কনভেনর ছিলাম, সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ছিলাম।